অনেক রাত হয়ে গেল, বড্ড ভয়ও লাগছে। হাতে এতগুলো টাকা পয়সা নিয়ে একা একা এতটা পথ যেতে হবে। তারপর শুনছি এখন নাকি এই রাস্তা দিয়ে চোর ডাকাতিও হচ্ছে। কি যে করি। এমন সময় পেছন দিক থেকে হামলা করে দুজন চাদর মুড়ি দিয়ে ঢাকা লোক। চোর ডাকাত হতে পারে। তারা রতনের মাথার উপরে আঘাত করে বসে, তারপরে ব্যাগ নিয়ে চলে যায়। অন্ধকার রাস্তার মধ্যে দুজনে কোথায় যেন মিলিয়ে যায়, আর এদিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রতন। না, তোদের আমি কাউকে ছাড়বো না, ছাড়বো না কাউকে, সবাই মরবি। কিরে, রতনটা কবে আসবে রে? কি জানি, সে শহরে গেছে কি সব কাজ করতে। সামনে মেয়ের বিয়ে, তাই বুঝি কেনাকাটা করতে গেছে। ওর তো এতদিনে চলে আসার কথা। কবে আসবে ছেলেটা? কালকেই তো ওর চলে আসার কথা ছিল, কিন্তু এখনো তো সে এলো না। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদিকে ওদের বাড়ির অবস্থাটাও খুব একটা ভালো না। আজকে ওর মেয়েকে নাকি দেখতে আসার কথা ছিল, সাথে নাকি টাকা পয়সাও দেওয়ার কথা ছিল, কিন্তু ঠিক সময়ে টাকা পয়সা দিতে পারেনি বলে ছেলেপক্ষ বিয়েটা ভেঙে চলে গেছে। কি বলছিস? ও ঠিকই বলেছে। এখানে আসার সময় আমরা দুজনে সব নিজের চোখেই দেখেই আসলাম। রতনটা যে কোথায় গেল? আরে 3টা চা দে তো, ওকে ছাড়া আড্ডাটা ঠিক জমে না। হ্যাঁ, ঠিকই বলেছ। ছেলেটা যে কোথায় আছে, কি যে করছে, কে জানে। শ্যামপুর গ্রামে শেষ প্রান্তে একটা চায়ের দোকান। প্রত্যেক দিন বিকেল বেলায় গ্রামের বেশ কিছু লোক এই দোকানে আড্ডা দিতে আসে। মানে ওই কিছু বয়স্ক লোক মিলে দিনের শেষে একটু গল্প আর সাথে চা খাওয়া। তবে আজ দোকানে বসে আছে একজন বয়স্ক লোক, শ্যামল দাস। তার সাথে দুজন, পলাশ ও রঞ্জন। 2 দিন থেকে তাদের গ্রুপের একজন আড্ডায় আসছে না, সেই নিয়েই কথা হচ্ছে। কিছুক্ষণ এইসব কথা বলতে বলতে প্রায় রাত হয়ে যায়। আর অন্যদিকে তখন রতনের মেয়ে সীমা হেঁটে হেঁটে বাড়ি আসছিল। আজ তার মনটা খুবই খারাপ। কারণটা তো একটু আগেই আপনারা শুনলেন। সে ঠিক বাড়ির কাছেই এসেছে। এমন সময় পাশের বাড়ির কাকিমা ও তার এক বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তারা সীমাকে দেখে বলে, শখ কত, বিয়ে করবে, নুন আনতে পান্তা ফুরায়, আবার সে কিনা শখের শেষ নেই। দেখলি তো, বাপটাও ছেড়ে ভেগে গেছে। ছেলেটা কত কষ্ট করে কোনো মতে সংসারটা চালায়, আর ইনি কিনা রাজকীয় করে বিয়ে করবে। মরণ দশা! আমার এমন মেয়ে হলে গলা টিপে মেরে ফেলতাম। ঠিক বলেছ গো দিদি, কোথা থেকে যে আসে আমার কুলাঙ্গিনী মেয়ে কে জানে। এসব শুনে সীমা লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সে বাড়ি ফিরে আসে। সীমার ডাক শুনে তার মা ঘরে আসে। কি হয়েছে রে, তুই এমন কাঁদছিস কেন? আমি কি তোমাদের বলেছিলাম যে অত ভালো ঘরে আমার বিয়ে দিতে? না তো, তুই কেন বলবি? আমাদেরই তো ইচ্ছা। কেন রে মা, কি হয়েছে? ওই যে পাড়া দুটো কাকিমা আমায় যা ইচ্ছে নয় তাই বলে যাচ্ছে, আর বাবা কোথায় গেছে সেটাও নাকি আমার দোষ। অন্য লোকেদের কটাক্ষ করাই তো কাজ, তাদের স্বভাব ওটাই।
তুই কিছু মনে করিস না। আর তাছাড়া তোর বাবা শহরে গেছে, কিছুদিনের মধ্যেই চলে আসবে। কিন্তু মা, আমার এই কলঙ্কটা যে মুছবে না। আহা, ওসব উল্টোপাল্টা কথা বলতে নেই রে মা, সব ঠিক হয়ে যাবে দেখিস। আমার ভালো লাগছে না মা, ভালো লাগছে না। এই বলে সীমা কাঁদতে কাঁদতে পাশের ঘরে চলে যায়। অপরদিকে চায়ের দোকানের আড্ডা এখনো চলছেই। আকাশে তখন ঘন কালো মেঘে পুরো কালো হয়ে এসেছে, সঙ্গে ঠান্ডা বাতাসও বইছে। মাঝে মাঝে তখন বিদ্যুৎও চমকাতে শুরু করে দিয়েছে। ঠিক সেই সময় শ্যামলবাবু বলে ওঠে, যাক বাবা, হালকা বৃষ্টিও শুরু হয়েছে। একদম কাকা, যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। বৃষ্টি আসলে একটু ভালোই হবে। তোমরা বসো কাকা, আমায় এখন উঠতে হবে। উঠোনের চারিপাশে ধান মেলা আছে, তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে। বাড়িতেও কেউ নেই, বউ বাচ্চা সব শ্বশুরবাড়ি গিয়েছে। আমি আসছি কাকা। আচ্ছা, এসো। এই বলে রঞ্জন উঠতে যাবে, এমন সময় এক লোক চাদর মুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক দোকানের সামনে এসে দাঁড়ায়। দাদা, একটা চা দিন তো। তার গলা শুনে সবাই তাকে চিনতে পারে এবং সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। রঞ্জনও আবার বসে পড়ে। কি হয়েছে রে, তুই আবার চাদর মুড়ি দিয়েছিস কেন? আর শহর থেকে তুই কখন এলি? ভীষণ ঠান্ডা, আর তার সাথে শরীরটাও বেশ খারাপ, তাই। এরপরে রতন আর কিছু বলে না, চাদর মুড়ি দেওয়া অবস্থায় বেঞ্চে বসে পড়ে। সবই তো শুনলাম রতন, শুনে খুব খারাপ লাগলো। তোর মেয়ের বিয়েটা ভেঙে গেল, তারপরে তুই এলি? হ্যাঁ। রতন কেমন যেন একটা দায় ছাড়া ভাবে উত্তর দিচ্ছে। ঘড়িতে তখন প্রায় রাত 8:30। পলাশ আর রঞ্জন একে অপরের দিকে তাকিয়ে উঠে পড়ে আর বলে, আজ তাহলে উঠি কাকা, কালকে আবার আসবো। চল রঞ্জন, চল। এরপর তারা দুজনে দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অন্ধকার রাস্তার মধ্যে মিলিয়ে গেল। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। চুপচাপ বসে আছে রতন। তা দেখে শ্যামলবাবুর খুব খারাপ লাগে। সে বলে, আজ আর দোকানে কেউ আসবে না, চা দোকান বন্ধ করে দে। হালকা বৃষ্টিও শুরু হয়েছে, কখন যে ঝমঝমিয়ে জোরে চলে আসবে বলা যাবে না। চল রতন, বাড়ি ফিরে চল। রতন অন্যমনস্ক ভাবে উত্তর দিল, চলো। শ্যামলবাবু আর রতন দুজনে মিলে রাস্তা দিয়ে হাঁটছে। হালকা বৃষ্টি হচ্ছে, তাই তাদের অতটা কিছু মনে হচ্ছে না। পাশাপাশি হাঁটছিল দুজনে। কিরে, তোর মন খারাপ? চিন্তা করছিস কেন? আবার তোর মেয়ের জন্য ভালো সম্বন্ধ আসবে। হয়তো ভগবান এটাই চেয়েছিল। দেখ, ওই বাড়িতে বিয়ে হলে তোর মেয়েটা হয়তো অসুখী হতো, তাই কোনো কারণে ভগবান হয়তো বিয়েটা ভেঙে দিয়েছে। চিন্তা করিস না, এর থেকে অনেক ভালো ভালো সম্বন্ধ আসবে। শ্যামলবাবু লক্ষ্য করে রতন চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছে, কোনো উত্তর নেই। সেভাবে হয়তো তার মনটা খুব খারাপ। শ্যামলবাবু আর কিছু বলে না, দুজনে চুপ করে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর শ্যামলবাবুর মনে হলো যেন সে সেই রাস্তা দিয়ে একাই হাঁটছে। সে শুধু নিজেরই পায়ের চলার শব্দ শুনতে পাচ্ছে। সে থমকে দাঁড়িয়ে পড়ে, পাশে চেয়ে দেখে সত্যি তার পাশে কেউ নেই। আরে, রতন কোথায় গেল?
কিন্তু একটু আগেই তো ও আমার সাথে ছিল। সে কিছুই বুঝতে পারে না, অবাক হয়ে যায়। তারপরে শ্যামলবাবু আবারও চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে যখন রতনের বাড়ির সামনেই, হঠাৎ তার কানে ভেসে আসে কারো কান্নার শব্দ। মারে মারে, তুই এটা কেন করলি মা? তুই এটা কি করলি? কেন করলি এটা? আমি এবার কাকে নিয়ে থাকবো? তোর বাপেরও তো কোনো খবর নেই রে মা। তুই এটা কি করলি রে মা? এটা কি করলি? শ্যামলবাবু আস্তে আস্তে এগিয়ে যায় বাড়িটার দিকে। দেখে কয়েকজন লোক সেখানে জড়ো হয়েছে। এমন সময় সে লক্ষ্য করে সামনে একটা সাদা কাপড় পরানো অবস্থায় এক দেহ শোয়ানো রয়েছে, আর ঠিক তার মাথার কাছে রতনের বউ বসে বসে কাঁদছে। কেন 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 করলি মা এটা? তোর বাবা এলে কি জবাব দেব আমি? তুই তোর বাবার প্রাণ ছিলিস রে মা। মারে মা। শ্যামলবাবু কিছুটা আন্দাজ করতে পেরেছিল। ঠিক তখনই পাশ থেকে একজন বলল, আরে শ্যামলদা, সর্বনাশ হয়ে গেছে গো, রতনের মেয়েটা গলায় দড়ি দিয়েছে। কি আশ্চর্য! কেন? বিয়েও ভেঙে গেছে, বাবারও কোনো খোঁজ খবর নেই। বাবাকে যে মেয়েটা খুব ভালোবাসতো। কিন্তু রতনকে তো আজকে চায়ের দোকানে দেখলাম, ও তো আমার সাথেই আসছিল। তারপরে? বলো কি, 2 দিন হয়ে গেল রতনের তো কোনো খবর নেই। শুনলাম শহরে গিয়েছিল গয়না আর টাকা পয়সা আনতে। তারপর থেকেই তো তার কোনো খোঁজ পাত্তা নেই। না, আমি দেখেছি। শুধু আমি কেন, আমার সাথে রঞ্জন আর পলাশও দেখেছে। কি জানি এখন যে কি আর করা যাবে, মেয়েটা তো মারা গেছে। কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। 2 ঘন্টা হয়ে গেল মেয়েটা গলায় দড়ি দিয়েছে। সব দেহটা কি ওর বাবার জন্য রাখা হবে নাকি পুড়িয়ে ফেলা হবে? না না, ওকে আমি নিজের চোখেই দেখেছি। একটু অপেক্ষা করো, এক্ষুনি হয়তো চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনার কথায় কিছুক্ষণ থেমে যাচ্ছি। শ্যামলবাবু ওখানে বসে পড়ে। সে হলো গ্রামের বয়স্ক গণ্যমান্য ব্যক্তি, তাই সবাই তাকে খুব শ্রদ্ধা করে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। এদিকে মায়ের গলার কান্না ধরে এসেছে। মেয়ের মৃতদেহ আগলে বসে আছে। এই যে শ্যামলদা, রতন আর আসবে বলে মনে হচ্ছে না। সকাল হয়ে গেল, মৃতদেহটা তো আর বেশিক্ষণ রাখা যাবে না গো। এই কথা শোনার সাথেই মায়ের বুক ফাটা আর্তনাদে চারিদিকে যেন হাহাকার পড়ে গেল। এদিকে ভোরের দিকে খবর পেয়ে রঞ্জন আর পলাশও সেখানে চলে এসেছে। এই যে রঞ্জন আর পলাশ, চারিপাশটা দেখতো। মেয়ের এই কাণ্ডের কথা হয়তো জানতে পেরে সে কোথাও বসে আছে। সব দেহটা তো সংস্কার করতে হবে। আজকে সূর্যগ্রহণ, তবে তার আগে অন্তত দেহটা সৎকার করতেই হবে। যদি রতনকে খুঁজে পাস নিয়ে আয়, ততক্ষণে আমরা দেহটা শ্মশানে নিয়ে যাই। ঠিক আছে কাকা। এই বলে রঞ্জন ও পলাশ বেরিয়ে পড়ে রতনকে খুঁজতে।
কিছুক্ষণ পর তারা চারিপাশে রতনকে খুঁজতে থাকে, আর অপরদিকে শ্মশানের চিতা সাজানো হয়ে গেছে। গ্রামবাসীরা তাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কয়েক ঘন্টার মধ্যেই গ্রহণ শুরু হবে, তার আগে চিতাতে আগুন দাও। এরই মধ্যে রঞ্জন ও পলাশ শ্মশানে এসে উপস্থিত হয়। তারা শ্যামলবাবুর কাছে এসে দাঁড়ায়। না, রতনকে কোথাও পেলাম না। এখন তাহলে কি করব? কিচ্ছু করার নেই, আগুন দিয়েই দিতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই করো। আর দেরি না করে তারা চিতায় আগুন লাগিয়ে দেয়। এরপর রাতের বেলা শ্যামলবাবু নিজের রাস্তা ধরে হাঁটতে থাকে। সে একা একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে বুঝতে পারে তার সাথে যেন কেউ একজন যাচ্ছে। হঠাৎ সে লক্ষ্য করে তার সাথে একটা ছায়া মূর্তি হেঁটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে থমকে দাঁড়িয়ে পড়ে। কে কে আমার সাথে যায়? তার কথা শেষ হওয়া মাত্রই ছায়া মূর্তিটা আস্তে আস্তে চাদর মুড়ি দেওয়া রতনের রূপ নেয়। তাকে দেখে শ্যামলবাবু বেশ ভয় পায়। কে? আমি গো, রতন। রতন তুই? তার মানে তুই? হ্যাঁ, আমি মৃত। সেই দিন ঠিক এইখানেই আমাকে পিছন দিক থেকে ডাকাতেরা আঘাত করে মারে। আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। আমি সেদিন শহরে গিয়েছিলাম টাকা গয়নাগাটি সব আনতে। এইসব তোমরা তিনজন ছাড়া তো আর কেউ জানতো না। আমি চুরি ডাকাতি করব কেন? আমার কি সম্পত্তির কোনো অভাব আছে? তুই তো সবই জানিস রতন। তাহলে কি করলো? আমি সেই দিনের পর থেকে এখানেই থাকি, কিন্তু কাউকে দেখতে পাই না। ওই চোর বা ডাকাত, তাদের আমি যদি একবার ধরতে পাই, তবে তাদের আমি উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়ব। আমার জন্য যে আমার মেয়েটা মারা গেল। তুই যে টাকা পয়সা আনছিলি, সেটা জানতো হচ্ছে রঞ্জন আর পলাশ। তার মানে ছাড়বো না, ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না, দুজনকেই শেষ করে দেব। রতন, আমার কথা শোন। কদিন থেকেই এখানে চুরি ডাকাতি হচ্ছে, তাছাড়া এর মধ্যে ওরা নাও হতে পারে। এইভাবে এখানে চুরি ডাকাতি করতে আগে কাউকে দেখিনি, তবে যদি একবার হাতে পাই, তবে তাদের শেষ করে ফেলব। এই বলে রতনের আত্মা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আর শ্যামলবাবুও সেখান থেকে হাঁটা দেয়। চলতে চলতে সে সোজা পলাশের বাড়িতে এসে পৌঁছয় এবং সে পলাশকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। এসব শুনে পলাশের মুখ পুরোপুরি শুকিয়ে যায়। শুনলি তো এই কাণ্ডগুলো? সবই তো শুনলাম কাকা, কিন্তু আমরা তো কিছুই করিনি। এখন এর উপায় কি? ভেবেছিলাম আমাকে কেউ বিশ্বাস করবে না। আমরাও তো সেদিন রতনকে দেখেছি, তারপর থেকে তো রতন হাওয়া হয়ে গেছে। তার মানে সেদিন ওটা রতনেরই প্রেত ছিল। তবে আর বলছি কি? কিছুক্ষণ কথা বলে শ্যামলবাবু বাড়ি চলে যায়। এদিকে গ্রামে তখন গভীর রাত। সেই রাতের অন্ধকারে চাদর মুড়ি দেওয়া একটা লোক গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপরে রতন তার সামনে এসে দাঁড়ায় এবং রতনের ভয়ঙ্কর চেহারা দেখে
সে থর থর করে কাঁপতে থাকে। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়ার জোরে লোকটির মুখ থেকে চাদরটা সরে যায়। রতন দেখে সে আর কেউ না, চাদর মুড়িয়ে পলাশী এই পথে হেঁটে যাচ্ছিল। পলাশ ভয়ে ভয়ে বলে, আরে রতন, তোর এই অবস্থা কি করে হলো? কেন সেদিনের কথা তুই ভুলে গিয়েছিস? তোরাই তো আমাকে পিছন দিক থেকে মেরেছিলি। না না, আমি না। একটা মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু এক আত্মাকে কখনোই ফাঁকি দিতে পারবি না। তুই আমার বন্ধুত্বের এই পরিচয় দিলি। আমরা তো একসাথে বড় হয়েছি, তাছাড়া তোরও তো একটা মেয়ে আছে। তারপর তুই এমন কাজ কিভাবে করতে পারলি? আমি জানতাম না ওটা তুই ছিলিস, এমনকি বুঝতেও পারিনি। জানলে হয়তো। তুই আর রঞ্জন সেদিন জানলে কি করতিস? এরকম আরো কত মানুষের ক্ষতি তোরা করেছিস। পলাশ ভয়ে হাত জোর করে হাঁটু পেরে বসে। দেখ, আমি সত্যি বুঝতে পারিনি ওটা যে তুই ছিলিস। আমাকে ক্ষমা করে দে, আর এরকম ভুল কখনো করব না। ক্ষমা চাস? ক্ষমা চাস? এইরকম কত সন্তানের বাবার তোরা ক্ষতি করেছিস। আমরা সব দিন আনা পরিশ্রমী মানুষ। আমাদের কাছে সঞ্চিত টাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। অনেক কষ্ট করে আমরা টাকা জমাই, আর তোরা দুজনে মিলে সেই টাকা। ছি 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 ছি। ক্ষমা হয়তো করে দিতাম যদি আমার মেয়েটা এমনটা না করতো। এই বলে রতন এগিয়ে আসে পলাশের দিকে। এরপরে রতন রেগে গিয়ে পলাশের ঘাড় মটকে দেয়। হঠাৎ পলাশ একটা জোরে চিৎকার করে ওঠে, আর সেই চিৎকার গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। না 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 না। আমি আসছি রঞ্জন, আমি আসছি। অন্যদিকে রঞ্জন তখন ঘরের বাইরে পায়চারি করছিল। এমন সময় দেখে তার সামনে রতন দাঁড়িয়ে। রতনের ভয়ঙ্কর রূপ দেখে রঞ্জন ভয়ে পুরো থতমত খেয়ে যায়। আমি কিছু করিনি রতন, আমি জানতাম না তুই। এবার তোর পালা। তোরা সেদিন জেনেই হোক আর না জেনেই হোক, আমার যা ক্ষতি করেছিস, সেই ক্ষতির জন্য আমার মেয়েটাও মারা গেছে। আমার মেয়ে আমার প্রাণ ছিল, তোকে আমি ছেড়ে দেব না। এর শাস্তি তোকে পেতেই হবে। বিশ্বাস কর, আমি সত্যি জানতাম না ওটা তুই ছিলিস, সত্যি বলছি। তা জেনেই বা তুই কি করতিস? টাকার লোভ কি ছাড়তে পারতিস? হঠাৎ রঞ্জনের চেহারাতে রাগ ফুটে ওঠে। সে বলে, ভেবেছিস কি তুই আমার ক্ষতি করবি? পারবি না, কারণ আমার বাড়িতে স্বয়ং তারা মায়ের বাস। দেখি তুই কি করে আমার ক্ষতি করতে পারিস। এই বলে রঞ্জন দৌড়ে ঠাকুর ঘরের ভেতরে ঢুকে যায়। এরপরে রঞ্জন ঠাকুর ঘরের একটা ত্রিশূল নিয়ে বাইরে বেরিয়ে আসে। আজ কার শেষ দিন সেটা তবে নিজের চোখেই দেখ। মরে যখন শান্তি পাসনি, নে তবে এবার তাহলে শান্তি পাবি। এই বলে সে ত্রিশূলটা রতনকে লক্ষ্য করে সেই দিকে ছুঁড়ে দেয়। কিন্তু এ কি, মাঝপথে ত্রিশূলটা উধাও হয়ে যায়। মনে হয় যেন সত্যের কাছে মিথ্যা হার মেনেছে। এ সব দেখে রঞ্জন হতবাক হয়ে যায়, আর অপরদিকে রতন খিলখিল করে হাসতে থাকে। আর কার আশ্রয় নিবি? এইবার তোকে কে বাঁচাবে? এই বলে রতন ঝাঁপিয়ে পড়ে রঞ্জনের উপর।
এবং তাকে গলা টিপে মেরে ফেলে। তারপরে সে ঠাকুর ঘরের দিকে হাত জোর করে বলে, মা, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি মা। তবে এখনো যে আরো দুজন রয়ে গেছে মা, তাদের শাস্তি দিয়েই আমার শান্তি হবে। এরপর রতনের দেহটা ধীরে ধীরে বাতাসে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে গ্রামে একসাথে 4 জনের মৃতদেহ পাওয়া যায়। তার মধ্যে 2 জন হলো পলাশ ও রঞ্জন, আর বাকি 2 জন হলো ওই 2 মহিলা যারা রতনের মেয়ে সীমাকে সেই দিন মরার জন্য উস্কে ছিল।